আহ, তাইলে আজকে আমরা পড়ব প্লাস্টিড নিয়ে। আমরা এর আগে মাইটোকন্ড্রিয়া পর্যন্ত শেষ করেছিলাম। আমরা মাইটোকন্ড্রিয়া বেশ বিস্তারিতই পড়ার চেষ্টা করেছিলাম, তাই না? আজকের অংশ প্লাস্টিড। তো আমরা জানি প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ সেলের একটা বৈশিষ্ট্য। এটা আমরা প্রাণী কোষে পাবো না, এটা উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড, লাইক কোষ প্রাচীরের মতো। সেলওয়াল সেলওয়াল যেমন আমাদের উদ্ভিদ কোষের একটা ইউনিক তার বৈশিষ্ট্য, ইউনিক ফিচার। আমাদের কোনো সেল যদি দিয়ে বলা হয় এটা কি উদ্ভিদ কোষের নাকি প্রাণী কোষের, তুমি এক কথাই বলো। তাহলে আমি বলবো এখানে যদি আমাদের কোষ প্রাচীর থাকে, এখানে যদি প্লাস্টিড থাকে, তাহলে এটা অবশ্যই উদ্ভিদ কোষ, তা না হলে এটা প্রাণী কোষ। ঠিক আছে? আর এটা সবচেয়ে বড় পার্থক্য যদি বলতে বলে সেটা হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অনেক বড়, বিশাল থাকবে। প্রাণী কোষে প্রায় অনুপস্থিত, যদি থাকেও সেটা আকারে খুবই ছোট। ওকে, আসো প্লাস্টিড নিয়ম যদি আমরা দেখি, বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 1866 সালে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করেন। এই নামগুলা আসলে পড়তে হবে যে প্লাস্টিড আবিষ্কারককে আর্নেস্ট হ্যাকেল, কারণ অনেক গুরুত্বপূর্ণ অর্গান তো উদ্ভিদের জন্য, তাই এগুলো একটু মনে রাখতেই হয় যে প্লাস্টিডের আবিষ্কারক কে। তাহলে প্লাস্টিডের আবিষ্কারক হচ্ছে আর্নেস্ট হেগেল। এবং প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা। প্লাস্টিডের প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা। আমরা জানি উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায়, ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। তাছাড়াও তাহলে দেখো, প্লাস্টিকের প্রধান কাজ বলবা কি? খাদ্য প্রস্তুত করা। এছাড়াও আরও কিছু কাজ আছে, লাইক খাদ্য সঞ্চয় করে। সে খাদ্য প্রস্তুত করে করে সে আবার খাদ্য স্টোরও করতে পারে, সে কিন্তু খাদ্য সঞ্চয়ই করতে পারে। এবং উদ্ভিদ দেহকে বর্ণময় করে। আমরা জানি ক্লোরোপ্লাস্ট হবে তোমার রঙিন, ক্লোরোপ্লাস্ট হবে তোমার সবুজ, ক্রোমোপ্লাস্টের বিভিন্ন বর্ণ আমরা দেখতে পাবো বিভিন্ন পিগমেন্টের উপস্থিতির ভিত্তিতে। লিউকোপ্লাস্ট হবে সাদা। তাইলে মোটামুটি উদ্ভিদ দেহকে বর্ণময়তা করে তোলার জন্য দায়ী আলটিমেটলি আমাদের এই প্লাস্টিড, আমরা বলতে পারি। যেহেতু উদ্ভিদ দেহকে সে বর্ণময় করছে, আমরা জানি উদ্ভিদের পাতা, ফুল, উদ্ভিদের পাতা যখন বর্ণময় হয় তখন ওখানে আমরা জানি বিভিন্ন তোমার পতঙ্গ, বিভিন্ন প্রজাপতি, বিভিন্ন কীট পতঙ্গ, এগুলো আলটিমেটলি এখানে বসবে। এবং এগুলোর মাধ্যমে পরাগায়ন আমরা পড়েছিলাম, পরাগায়ন আলটিমেটলি সম্পন্ন হয়। যেহেতু এখানে আমাদের কীট পতঙ্গের আনাগোনা হবে, তাই স্তবক থেকে পুংরেণুটা আলটিমেটলি আমাদের স্ত্রী প্রজনন অঙ্গে স্ত্রী স্তবকে আসার সম্ভাবনা থাকবে, পরাগায়ন সম্ভব হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হবে। তো এখানেও কিন্তু আমাদের সাহায্য করছে প্লাস্টিকটা। তো কাজগুলো খুবই স্পেসিফিক। দেখো, খাদ্য প্রস্তুত করা তার একটা কাজ, শালক সংশ্লেষণের মাধ্যমে সাথে সে খাদ্য সঞ্চয় করে, মানে সে তোমার খাদ্যটা সে স্টোর করতে পারে। উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। ওকে, দেন প্লাস্টিড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে আমরা তিন ধরনের প্লাস্টিড নিয়ে পড়বো। একটা হচ্ছে ক্লোরো, একটা হচ্ছে ক্রোমো, একটা হচ্ছে লিউকো। আসলে ক্লোরোপ্লাস্ট নিয়ে যদি পড়ি, ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক, সবুজ রঙের প্লাস্টিককে আমরা সবসময় ক্লোরোপ্লাস্ট বলবো। তাহলে ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে আমাদের সবুজ। ঠিক আছে? তাহলে সবুজ রঙের প্লাস্টিককে বলবা যে ক্লোরোপ্লাস্ট। পাতা তাহলে কোথায় থাকে? সবুজ রঙের প্লাস্টিক যে ক্লোরোপ্লাস্টটা কোথায় পাবো? পাতাতে পাবা, কচি কাণ্ডে পাবা, অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। তাহলে ক্লোরোপ্লাস্টে কোথায় কোথায় পাবা? পাতা, সবুজ কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে আমরা ক্লোরোপ্লাস্ট পাই। তাহলে ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ। এবং কোথায় কোথায় পাবা? পাতা, আমরা জানি পাতার রং সবুজ হয়, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে। আচ্ছা, প্লাস্টিকের গ্রানা অংশ, প্লাস্টিকের গঠনটা আমরা দেখব। এরকম একটা গঠন দেখতে পাবা, এরকম প্লাস্টিকের গ্রানা অংশটা, এটা হচ্ছে গ্রানা অংশ। প্লাস্টিকের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে। মানে প্লাস্টিকের যে গ্রানাম মানে হচ্ছে তোমার একটা বোঝাচ্ছে, বুঝছো? গ্রানাম মানে হচ্ছে এক বচন, আর গ্রানা মানে হচ্ছে তোমার বহু বচন। গ্রানা মানে প্লাস্টিকের সব গ্রানামকে একসাথে করে বোঝাচ্ছে। মানে এটা যদি আমরা একটা প্লাস্টিক ধরি, এখানে একটা গ্রানা, দেন এখান থেকে আমাদের এরকম হয়ে এদিকে এখানে একটা গ্রানা তৈরি হবে, এই জায়গায় এখানে একটা গ্রানা তৈরি হবে। এবার আলটিমেটলি আমাদের একটা প্লাস্টিক থাকে আর কি। তো এখানে অসংখ্য গ্রানাম মিলে গ্রানাটা গঠিত হয়েছে। এগুলো এক একটা কি? গ্রানাম, এগুলো এক একটা গ্রানাম। এই গ্রানাম সবগুলোকে বলা হচ্ছে গ্রানা।
এই যে এই গ্রানাম অংশটা আমাদের যে তোমার সূর্যালোক সূর্য রশ্মি, এই রশ্মিকে সে গ্রহণ করতে পারে, সে এটাকে আবদ্ধ করে সেখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, তাহলে মেইন কাজটা কিন্তু আসলে এই জায়গায় হয়ে যাচ্ছে। আমরা যে বলি না প্রকৃতির সবচেয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে শক্তি প্রধান উৎস কি, সেটা হচ্ছে সূর্য। এখানে কিন্তু অনেক বেশি একটা বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে উদ্ভিদ ডিরেক্ট পাথার মাধ্যমে সূর্য শক্তিকে সে রাসায়নিক শক্তি রূপান্তর করতেছে, যে রাসায়নিক শক্তি ইউজ করে আলটিমেটলি সে খাদ্য তৈরি করবে, যে খাদ্যগুলোর উপর আলটিমেটলি পুরো পৃথিবী জগৎ আলটিমেটলি নির্ভর করছে, আমরা মানুষ নির্ভর করছে এগুলোর উপরে, তাই না? আমরা তো তোমার হেটারোজেনাস, আমরা হচ্ছে তোমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। ঠিক আছে, আমরা অন্যের বা তাদের উদ্ভিদের তৈরি খাদ্যের উপর আমরা ডিপেন্ড করতে হয়। তাহলে এখানে কিন্তু উদ্ভিদ নিজে ওই সূর্যালোকের শক্তিকে নিজের আবদ্ধ করে। এখানে কিছু পার্সেন্টেজ আছে কতটুকু শক্তি সে গ্রহণ করে। এখানে 0.1% শক্তিকে সে মাত্র কাজে লাগাতে পারে। উদ্ভিদের যতটুকু আলো সে পায় তার মাত্র 0.1% শক্তি সে কাজে লাগাতে পারে। এই শক্তি দিয়ে আলটিমেটলি আমাদের বিশ্বজগৎ চলে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক, স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের আরেকটা অংশ। এই স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক মানে এনজাইম, স্ট্রোমাতে কিছু এনজাইম থাকবে। ওই এনজাইমগুলা আমাদের এই আবদ্ধ সৌরশক্তিকে যে সমষ্টি বায়ুতে গৃহীত কার্বন ডাইঅক্সাইড, স্ট্রোমাতে যে আমাদের সৌরশক্তি থাকবে এগুলো গ্রহণ মানে এখানে যে স্ট্রোমাতে এনজাইম থাকবে, তারপর হচ্ছে তোমার বায়ু থেকে গৃহীত যে কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং কোষের ভিতরে যে পানি থাকবে, এগুলো ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। সরল শর্করা মানে যে কার্বোহাইড্রেটের খাদ্য, মানে আমরা যে গ্লুকোজ বলি, এই গ্লুকোজটা সে আলটিমেটলি ফর্ম করবে C12 H12 O6, হ্যাঁ, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এবার ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু খেয়াল করো। তো এই জায়গায় আমরা, এটা হচ্ছে মেমব্রেন, আগের মতো আমাদের এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের একটা মেমব্রেন। ক্লোরোপ্লাস্ট আমরা কিন্তু মেমব্রেনাস নিয়ে পড়ছি। ওকে, আমরা কিন্তু মেমব্রেনাস আমরা ভাগ করেছিলাম, আমরা একদম শুরু থেকে কিসে ঢুকেছিলাম, সেলকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, তাই না? প্রকৃত কোষ এবং তোমার এই যে প্রাকৃতিক কোষ। আমরা প্রকৃত কোষ নিয়ে পড়ছি, প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, তাই না? দেহকোষ এবং তোমার জনন কোষ। এই দেহকোষগুলার সাধারণ গঠনাবলী নিয়ে আমরা পড়াশোনা করছি। তো এখানে আবার আমরা বিভিন্ন অর্গানেলিস পেয়েছি। অর্গানেলিসগুলো হইতে পারে মেমব্রেনাস, নন মেমব্রেনাস, মানে আবরণযুক্ত হইতে পারে, আবরণবিহীন হইতে পারে। নন মেমব্রেনাস কি পড়েছিলাম? মামারাই সেরা, মাইটোকন্ড্রিয়া, যে মামারাই সেরা, মাইক্রোটিবিউল, রাইবোজোম, তারপর হচ্ছে রাইবোজোম, তারপর হচ্ছে সেন্ট্রোসোম, এগুলো আমরা পড়েছি, তাই না? তো এখানে আমরা এটা অবশ্যই মেমব্রেনাস হবে, মানে আবরণ দ্বারা আবৃত হবে আমাদের এই যে ক্লোরোপ্লাস্ট আর কি। তো দেখো এখানে আমরা দুইটা স্তর পাবো। এই আবরণের কয়টা স্তর পাবো? দুটা, একটা হচ্ছে বহিঃস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। ভিতরের দিকে যেটা দেখতে পাচ্ছ কালো, ভিতরের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্তঃস্তর। বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহিঃস্তর। বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহিঃস্তর। তাহলে একটা হচ্ছে বহিঃস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। এই যে একটা হচ্ছে বহিঃস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। দেন এগুলাকে আমরা একটাকে বলবো গ্রানাম, এই অংশগুলোকে একটাকে কি বলবো? একটাকে বলবো গ্রানাম, এগুলাকে একটাকে বলবো গ্রানাম, সবগুলা মিলায় বলবো গ্রানা। বুঝে গেছে? এই গ্রানামগুলা পরস্পরের সাথে যেটার মাধ্যমে যুক্ত থাকবে, গ্রানামগুলা পরস্পরের সাথে যেটার মাধ্যমে যুক্ত থাকবে তাকে বলে স্ট্রোমা লেমেলাম। ঠিক আছে, এরপরও এখানে আমরা অনেকগুলা গ্রানা, যখন একসাথে অনেক লম্বা তোমার লেমেলাম দ্বারা যুক্ত থাকবে তখন তাকে আমরা গ্রানাম লেমেলামও বলি অনেক সময়। এরপরে এখানে আমরা এই যে এই গ্রানামগুলো কীভাবে জানো? এই গ্রানামগুলো হচ্ছে এরকম শীটের মতো থাকে, এরকম থাকবে, হ্যাঁ, এরকম শীটের মতো থাকবে। এগুলো তোমার চিত্রে এখানে বোঝা যাচ্ছে না বইয়ের, এগুলো মূলত এইরকম থাকবে, এইরকমভাবে আমাদের এই ফরমেশনটা হয়। তাহলে খেয়াল করো, এগুলাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এগুলো এক একটাকে কি বলা হয়? এগুলাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এগুলো এক একটা থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড, বা এটাকে আমরা বলি গ্রানাম চক্র। এটাকে কি বলি? অনেকগুলোকে গ্রানাম চক্র বলি। এগুলা হচ্ছে এক একটা গ্রানাম চক্র বা এক একটা থাইলাকয়েড। এই অনেকগুলা থাইলাকয়েড বা অনেকগুলা গ্রানাম চক্র মিলে একটা গ্রানাম গঠন করে। বুঝে গেছে? অনেকগুলা গ্রানাম চক্র মিলে বা অনেকগুলো থাইলাকয়েড মিলে একটা গ্রানাম গঠন করে। যে গ্রানামটা যখন অন্য গ্রানামের সাথে যুক্ত থাকবে, তখন পুরোটাকে আমরা বলি গ্রানা। ওকে, তাহলে দেখো এখানে আমরা যে তক্তকে জেলির মতো যে পদার্থ পাবো দানাদার, এটাকে আমরা বলি ম্যাট্রিক্স। এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা ম্যাট্রিক্স। তাহলে আমাদের শেষ, আমরা এটা একটা মেমব্রেনাস অর্গান, মানে অর্গানেলি। এটা হচ্ছে আমাদের একটা আবরণ বিশিষ্ট মানে মেমব্রেন পাবো। এটা হচ্ছে তোমার বাহ্যিক স্তর বা বহিঃস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। এবং এর মাঝে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে
অনেকগুলা গ্রানাম চক্র বা থাইলাকয়েড একসাথে হয়ে আলটিমেটলি গ্রানাম গঠন করে। এই গ্রানামগুলো পরস্পরের সাথে গ্রানাম ল্যামেলার মাধ্যমে আলটিমেটলি যুক্ত থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। এবং এখানে দেখো, এখানে সেমভাবে 3D ছবিতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে বহিঃঝিল্লি, এটা হচ্ছে অন্তঃঝিল্লি, তারপর এগুলো হচ্ছে গ্রানাম, তারপর এটা হচ্ছে অন্তঃগ্রানাম ভিতরের দিকে আর কি, আর এগুলো এটা হচ্ছে থাইলাকয়েড, এটা হচ্ছে স্ট্রোমা। এখানে 3D-তে দেখানো হয়েছে, এটা হচ্ছে ক্রস সেকশন দেখানো হয়েছে। তো এরপরে আসো, তাহলে এটা হচ্ছে আমাদের কি কি কাজ করে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের উদ্ভিদ, আমাদের এই ক্লোরোপ্লাস্টটা বা আমাদের সৌরশক্তি থেকে শক্তি গ্রহণ করলো, শক্তি গ্রহণ করে সে আমাদের যে এখানে বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড নিল, বায়ু থেকে কী নিল, কার্বন ডাইঅক্সাইড নিল, ভিতরেকার পানি আছে আমরা জানি, পানি উদ্ভিদ থেকে উদ্ভিদ মাটির নিচ থেকে গ্রহণ করলো, এগুলো সব কিছু গ্রহণ করে সে ফটোসিনথেসিস নামক একটা প্রক্রিয়া সংগঠন করবে, যে প্রক্রিয়ার মাধ্যমে সে সরল শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে। এবং এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এটা সবুজ দেখায়। তাহলে এই প্লাস্টিডে কী থাকে, এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার জন্যই এটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টে কোন পিগমেন্টে থাকে, এটা একটা পিগমেন্ট, বি কেয়ারফুল। এই ক্লোরোপ্লাস্টে কোন পিগমেন্ট থাকে, এই পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল। এই পিগমেন্টের নাম হচ্ছে কি, ক্লোরোফিল। এটা একটা পিগমেন্টের নাম, ক্লোরোফিল একটা পিগমেন্টের নাম। এটা থাকার জন্যই আমাদের এই ক্লোরোপ্লাস্টের রং সবুজ হয়। এছাড়াও এতে আমরা ক্যারোটিনয়েড থাকবে। এই ক্লোরোফিলে কি থাকবে, ক্লোরোফিলেই থাকবে ক্যারোটিনয়েড। মূলত সবুজ রঙের জন্য দায়ী এই ক্যারোটিনয়েডই, সবুজ রঙের জন্য দায়ী আমাদের এই ক্যারোটিনয়েড। যেখানেই তুমি ক্যারোটিনয়েড শব্দটা পাবা দেখবে এটার বর্ণ সবুজ। যেখানেই তুমি ক্যারোটিনয়েড শব্দটা পাবা দেখবে এখানে সবুজ। যেখানে তুমি জ্যান্থোফিল শব্দটা পাবা দেখবা হলুদ। যেখানে তুমি এরিথ্রিন শব্দটা পাবা দেখবা লাল। যেখানে তুমি সাইনিন শব্দটা পাবা দেখবা নীল। এটা একদম মানে ফিক্সড। আজ থেকে যত পড়াশোনা করো, উপরের জেলে আরও বিভিন্ন শব্দ পাবা, সব জায়গায় দেখবা এরকম আমরা পড়তেছি যে জ্যান্থোফিল পাইলে হলুদ, ক্যারোটিন পাইলে কমলা, এরিথ্রিন পাইলে লাল, ফাইকোসাইনিন পাইলে নীল। বুঝে গেছে? ওকে, তো এরপরে দেখো, এরপরে তাহলে ক্যারোটিনয়েড থাকলেই সেটা হচ্ছে আমরা সবুজ বর্ণের বুঝবো। এরপর আসো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা কি? তো ক্রোমোপ্লাস্ট বললেই এগুলা বুঝে নিবা, এটা সবুজ না নিশ্চয়ই, এটা হচ্ছে বিভিন্ন রঙে রঙিন হবে। ক্রোমো মানে হচ্ছে অনেকটা রঙিন রঙিন বোঝায়, ঠিক আছে? তো ক্রোমো মানে হচ্ছে এটা সবুজ না, বিভিন্ন রঙে রঙিন হবে। এখন কোন রঙে রঙিন হবে সেটা ডিপেন্ড করবে সেটার মধ্যে কী পিগমেন্ট আছে সেটার উপর। মানে এটা আমরা কিছু পিগমেন্ট দেখতে পাবো, কোন পিগমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করবে এটা আসলে কোন রঙে রঙিন হবে। তো এইসব প্লাস্টিডে, তাহলে এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিড, তবে সবুজ না। আর এইসব প্লাস্টিডে আমরা কি পাবো দেখো, এইসব প্লাস্টিডে যদি জ্যান্থোফিল পাও, এইসব প্লাস্টিডে জ্যান্থোফিল পাইলে এটার বর্ণ হবে হলুদ। ক্যারোটিন পাইলে এটার বর্ণ হবে কমলা। ক্যারোটিন পাইলে এটার বর্ণ হবে আমাদের কমলা। খেয়াল করো, আগে যেটা পেয়েছিলে এটার নাম ক্যারোটিনয়েড। এগুলো আলাদা, মানে আমাকে যদি কোয়েশ্চেন দিতে বলে, খুবই সেন্সিটিভ কোয়েশ্চেন, আমি এগুলোই দিয়ে দিব যে নিশ্চয়ই তুমি ক্যারোটিনয়েডটা আমি আগে দিব, একদম খ নাম্বারে দিব, তুমি চোখ বন্ধ করে খুবই কনফিডেন্টলি ক্যারোটিনয়েডটা দাগাই দিবা, ঠিক আছে? এই ক্যারোটিন দিব ঘ নাম্বারে, মানে খ খ গ গ, এই ঘ নাম্বারে দিব ক্যারোটিনটা, মানে সঠিক অ্যান্সারটা। আর প্রশ্ন হবে কোন পিগমেন্টের জন্য কমলা রঙটা দায়ী, তাহলে আমি শুরুতেই দিব ক্যারোটিনয়েড। যেহেতু তোমার ক্যারোটিন শব্দটা একই তুমি ক্যারোটিনয়েড সুন্দর করে ফার্স্টে দেখাই দিবা, শেষ ভুল। তাহলে খেয়াল করো, ক্যারোটিনয়েড হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী। ক্যারোটিনয়েড ক্লোরোপ্লাস্টে থাকে, ক্যারোটিনয়েড ক্লোরোপ্লাস্টে থাকবে। আর জ্যান্থোফিলের জন্য হলুদ। ক্যারোটিন হচ্ছে স্পেসিফিক কমলা, ক্যারোটিনের জন্য স্পেসিফিক কমলা, যেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টে থাকাটা সম্ভব, ঠিক আছে? তাহলে ক্যারোটিন হচ্ছে কমলা। ফাইকো এরিথ্রিন, তাহলে এরিথ্রিন শব্দটা যেখানে পাবা মনে রেখো সবসময় এটা হচ্ছে লাল। এরিথ্রিন শব্দটা যেখানেই পাবা মনে রাখবা এটা সবসময় লাল, ঠিক আছে? তাহলে ফাইকো এরিথ্রিন মানে এটা লাল বোঝাচ্ছে। ফাইকো সায়ানিন মানে সায়ানিন মানেই নীল, সায়ানিন মানেই সবসময় মনে রাখবা যে এটা নীল। জ্যান্থোফিল মানে এটা হলুদ, জ্যান্থোফিল মানেই হলুদ। ক্যারোটিন মানেই কমলা, ফাইকো এরিথ্রিন মানেই লাল, থাইকোসায়ানিন মানে নীল। তো রঞ্জক থাকে, তাহলে এখানে পিগমেন্ট বা রঞ্জক, পিগমেন্টের বাংলা হচ্ছে রঞ্জক, তাহলে এখানে রঞ্জকগুলো থাকতেছে, এই জন্য এগুলা এই রঙে রঞ্জিত হবে। তাই কোনোটিকে হলুদ দেখাবে, কোনোটিকে নীল দেখাবে, কোনোটিকে আবার লাল দেখাবে, কি আছে সেটার উপর ডিপেন্ড করে। এদের মিশ্রণজনিত কারণেও, মানে অনেক ফুলে দেখতে পাওয়া যাবে যে জ্যান্থোফিলও আছে আবার ক্যারোটিন আছে, তাহলে হলুদ এবং কমলা মিলাইয়া অন্য একটা কালার তৈরি হবে, ঠিক আছে? তো এদের মিশ্রণজনিত কারণেও ফুল পাতা বিভিন্ন আকর্ষণীয় রঙিন হয়ে ওঠে। রঙিন ফুল পাতা, গাজরের মূলে এদের পাওয়া যায়। গাজর
গাজরের মূল দেখো না, এটা গাজরের মূল, আমরা জানি এটা রঙিন। তো গাজরের মূল, ফুল, পাতা, এই ক্ষেত্রে আমরা এখানে ক্রোমোপ্লাস্টটা পাই। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে এদের প্রধান কাজ। তাহলে খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের কাজ কিন্তু অসংখ্য ছিল, বাট আমরা এই যে ক্রোমোপ্লাস্টের কাজ কিন্তু একদম লিমিটেড, শুধুমাত্র সে পরাগায়নে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? কারণ তার মাঝে রঙিন হওয়ার একটা ফিচার আছে, রঙিন হওয়ার একটা বৈশিষ্ট্য আছে। একমাত্র রঙিন হওয়ার জন্যই সে ক্রোমোপ্লাস্ট আমাদের পরাগায়নে সাহায্য করে। কীভাবে সাহায্য করে? এই যে পরাগায়নকে আকর্ষণ, এই যে আমাদের বিভিন্ন কীটপতঙ্গকে আকর্ষণ করে রঙিন হওয়ার জন্য, আলটিমেটলি পরাগায়নটা সম্পন্ন হয়। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে। রঞ্জক পদার্থ মানে এগুলোই আর কি, ফাইকোরিথ্রিন, ক্যারোটিনিন, জ্যান্থোফিল, এগুলা। তাহলে বুঝো, ক্লোরোপ্লাস্ট কিন্তু অনেক কাজ করে। ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয়ই করে, ঠিক আছে। এটা আবার আমরা ওই যে সবুজ বর্ণ হওয়ার জন্য এটা পরাগায়নেও সাহায্য করে। বাট ক্রোমোপ্লাস্ট কিন্তু কাজটা খুবই লিমিটেড, এটা হচ্ছে তোমার শুধুমাত্র পরাগায়নে সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্ট তুমি কোথায় পাবা? সবুজ অংশ, উদ্ভিদের এক কথা সবুজ অংশ যেখানে যেখানে পাবা সব জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকাটা সম্ভব। সবচেয়ে বড় অংশ হচ্ছে পাতা, তারা সবুজ, খুবই সবুজ কাণ্ড, এগুলোতে আমরা ক্লোরোপ্লাস্টটা পাই। আর ক্রোমোপ্লাস্ট পাবো শুধুমাত্র ফুল, পাতা, গাজরের মূলে। দেখো ক্লোরোপ্লাস্টের অংশ কিন্তু ফুল ছিল না, তাই না? ফুল, পাতা, গাজরের মূলে আমরা ক্রোমোপ্লাস্ট পাবো। গাজরের মূল খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। গাজরের মূলে কোন প্লাস্টিড পাওয়া যায়? ক্রোমোপ্লাস্ট। গাজরের মূলে কোন প্লাস্টিড পাওয়া যায়? ক্রোমোপ্লাস্ট। এবার আসো লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট আমরা কোথায় পাবো? এইসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকবে না। তাইলে এখানে আমরা যে তোমার ক্লোরোপ্লাস্টে দেখেছি, এখানে রঞ্জক পদার্থ ছিল? হ্যাঁ, কী ছিল? ওই যে ক্যারোটিনয়েড ছিল। আর আমাদের ক্রোমোপ্লাস্টে কী ছিল? ক্রোমোপ্লাস্টে ছিল তোমার অনেকগুলা, ফাইকোরিথ্রিন, ফাইকোসায়ানিন, ক্যারোটিন, তাই না? তো এখানে আমরা লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ বা পিগমেন্টই পাবো না, এখানে কোনো রঞ্জক পদার্থ পাবো না। তাহলে এদের লিউকোপ্লাস্ট বলে। এবং এইসব কোষে সূর্যের আলো পৌঁছায় না। এসব কোষে কী পৌঁছাবে না? সূর্যের আলো পৌঁছায় না। মূল, উদ্ভিদের মূলে, উদ্ভিদের মূল থাকে মাটির নিচে, এখানে কি সূর্যের আলো পৌঁছানো সম্ভব? নিশ্চয় না। উদ্ভিদের মূলে কখনো সূর্যের আলো পৌঁছায় না। তো যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি যেখানে এদের পাওয়া যায়। তাহলে দেখো লিউকোপ্লাস্ট কই পাওয়া যায়? দেখো মূল, সবার আগে বলবা মূল, তারপর বলবা ভ্রূণ, তারপর বলবা জননকোষ, এদের মূলে আমরা এখানে পাবো। তাহলে মূল, ভ্রূণ, জননকোষ সেখানে ইত্যাদিতে এখানে আমরা লিউকোপ্লাস্টটা পাই। তাহলে এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে। যে মূলা আমরা যেটা খাই, আমরা যে মূলা খাই, এই মূলাটার কাজ হলো তোমার মোটামুটি এটা একটা মূল খাও। আমরা যে মূলা খাই, এই যে মূলা মাটির নিচে পাওয়া যায়। মূলা চাষ করলে আশেপাশে দেখবা মূলা কিন্তু জন্মে মাটির নিচে। এই যে মূলা আমরা যেটাকে, সেটা একটা মূল। হ্যাঁ, এটা একটা মূল। এটা একটা কি? এটা একটা মূল। এই মূলটা আমরা খাই, এবং এই মূলটা মূলত এটা আমাদের এখানে লিউকোপ্লাস্ট থাকে, তাই সাদা হয়। মূলা তো সাদাই দেখছো বাসায়, মূলা সবসময় কী বর্ণের হয়? সাদা বর্ণের হয়। এবং এটা মূলত খাদ্য সঞ্চয় করে, এবং খাদ্য সঞ্চয় করার কারণে এটা মোটা থাকে। আমাদের স্বাভাবিক মূলের চাইতে এটা অনেকাংশে মোটা থাকে। এখানে লিউকোপ্লাস্ট থাকে অনেক বেশি, এবং এটা খাদ্য সঞ্চয় করে। আমাদের লিউকোপ্লাস্টের তাহলে একটাই যদি কাজ বলতে বলে, সেটা হচ্ছে তার খাদ্য সঞ্চয় করা। ওকে, তাহলে লিউকোপ্লাস্ট কিন্তু আমাদের পরাগায়নে সাহায্য করে। স্পেসিফিক এগুলো তোমরা চাইলে নোট করতে পারো, যেটাই করতে পারো, বাট আমি খুবই পিন পয়েন্ট আশা করি যে তোমরা পারবা। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ খুবই স্পেসিফিক, এটা হচ্ছে তোমার পরাগায়নে সাহায্য করবে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয় করবে। এবং ক্রোমোপ্লাস্টের একমাত্র কাজ আমাদের পরাগায়নে সাহায্য করবে, আর লিউকোপ্লাস্টের একমাত্র কাজ খাদ্য সঞ্চয় করবে। এগুলো কিন্তু ঘুলানো পেঁচানো যাবে না, ঠিক আছে? লিউকোপ্লাস্টের কাজ কিন্তু খাদ্য সঞ্চয় করা, খাদ্য তৈরি করা না। আচ্ছা, আলুর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এটা তোমরা দেখতে পারো যে আমাদের অনেক উদ্ভিদ আছে না, অনেক উদ্ভিদের নিচে দেখবা যে তুমি অনেকগুলো ইট আমরা দেখি, ইট বা বালি, উদ্ভিদের নিচে হঠাৎ করে ইট চাপা পড়লে, বা অনেক দিন যাবত ইট চাপা পড়লে, এখানে কিন্তু আমরা উদ্ভিদটা দেখি তোমার সাদা হয়ে যায়। হ্যাঁ, আমি অনেকবার দেখেছি আমাদের আশেপাশে আর কি। তোমার অনেক দিন ধরে বা কোনো গাছের উপরে, মানে ছোটো ছোটো আর কি, ছোটো ছোটো উদ্ভিদের নিচে যখন মাটি চাপা পড়েছিল বা ইট চাপা পড়েছিল, ওখানে অনেকদিন সূর্যের আলো পৌঁছায় নাই। সূর্যের আলো পৌঁছানো না কারণে এখানে যে পিগমেন্ট ছিল, এগুলো আলটিমেটলি ভ্যানিশ, এবং এখানে লিউকোপ্লাস্ট ফর্ম করে। লিউকোপ্লাস্ট এখানে এগুলো সাদা হয়ে যায়, এবং যখনই আবার এগুলা তোমার স্বাভাবিক আলোর সংস্পর্শে চলে আসবে, এই লিউকোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্ট, মানে সবুজ পিগমেন্ট তার মাঝে আসবে, এবং সেই ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারবে। এটা কিন্তু হয়। গেল। তাহলে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট খুবই স্পেসিফিকভাবে মাথায় রাখবে, প্রত্যেকটা খুব 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 গুরুত্বপূর্ণ। এবার আসো গোলজি বডি বা গোলজি বস্তু। তাহলে আমরা সেল অর্গানিলিস নিয়ে পড়ছি, আমরা অলরেডি মাইটোকন্ড্রিয়া নিয়েও পড়লাম আমরা, এবং এখন প্লাস্টিড নিয়েও পড়লাম, প্লাস্টিড, ঠিক আছে? তো
প্লাস্টিড নিয়েও আমরা পড়লাম। এখন আমাদের টপিক হচ্ছে গোলজি বডি বা গোলজি বস্তু। গোলজি বডি বা গোলজি বস্তু, এটা হচ্ছে আমাদের একটা মেমব্রেনাস অর্গান, মানে এটা হচ্ছে আমাদের তোমার আবরণে আবৃত থাকবে। তো গোলজি বস্তু বা গোলগি বডি প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে প্রধানত একটা শব্দ আছে, কিন্তু প্রাণীকোষে পাওয়া যায় প্রধানত। তবে অনেক উদ্ভিদ কোষেও এটা পাইতে পারো, দেখা যায়। আচ্ছা, কি থাকবে এখানে? মেনলি থাকবে সিস্টার্ন এবং বেসিকল। এখানে কি থাকবে? এখানে থাকবে মূলত সিস্টার্ন এবং বেসিকল। মোটা যেগুলো দেখতে পাচ্ছ, মোটা বড় এগুলো হচ্ছে বেসিকল। হ্যাঁ, বেসিকল দুই প্রকার, একটা হচ্ছে ছোটো, একটা হচ্ছে বড়। ছোটো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোটো বেসিকল, বড় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো বড় বেসিকল। এবং এখানে আমরা যে এখানে পদার্থের বিভিন্ন উৎসেচক পানি বিয়োজন সম্পন্ন হয়, মানে এনজাইম, মানে উৎসেচক শব্দটার সাথে এনজাইম তোমরা অনেক বেশি পরিচিত। এনজাইম, এখানে বিভিন্ন এনজাইম আছে না, ওই বিভিন্ন এনজাইমের বিয়োজন সম্পন্ন হয়, আমাদের এই গোলজি বডিতে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এটা নিবিড়ভাবে জড়িত। তাহলে এটা হচ্ছে আমাদের জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণ বা সিক্রেশনের জন্য এটা নিবিড়ভাবে জড়িত। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো বিপাকীয় কাজের সাথে এরা সম্পর্কযুক্ত। কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। তাহলে কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। কাজগুলো কিন্তু খুবই স্পেসিফিক, এগুলো খুব ভালোভাবে পড়বা। তাহলে এখানে হচ্ছে আমাদের এরা প্রোটিন সঞ্চয় কাজ করে। এরা তোমার বিভিন্ন সিক্রেশন ফাংশনের সাথে এরা জড়িত, বিপাকীয় কাজের সাথেও তারা জড়িত, ঠিক আছে। এরপরে তারা এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয় আমাদের এই গোলজি বডিতে। প্রধান যদি একটা কাজ আমাকে বলতে বলে, আমি বলবো তোমাদের বই এটা নাই, এটা হচ্ছে প্যাকেজিংয়ে সাহায্য করে। আমরা যে প্রোটিন, তোমরা এখনও যদিও জানো না, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, মানে আমাদের যে প্রোটিন সিনথেসিস ট্রান্সলেশন প্রক্রিয়া, প্রোটিন সিনথেসিস প্রক্রিয়ার মাঝে এখানে আমাদের প্রোটিন প্যাকেজিংয়ের কাজটা সম্পন্ন করে আমাদের গোলজি বডিতে, ঠিক আছে। এখানে গোলজি বডির অনেকগুলো ফাংশন আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশন, এই প্রক্রিয়াগুলোতে এখানে এগুলো উল্লেখ করে নাই যদিও। তো এখানে সহজ কয়েকটা কথাবার্তা বলছে কেন এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়, কিছু সিক্রেশনের সাথে তারা জড়িত। সবচেয়ে বড় কথা, সিস্টার্নি এবং বেসিকল থাকবে তাদের মাঝে। তাহলে একটা কোয়েশ্চেন এখান থেকে করাই যায়, এটা হচ্ছে সিস্টার্নি কোন অঙ্গাণুর সাথে জড়িত? গোলজি বডি। বেসিকল কোন অঙ্গাণুর সাথে জড়িত? গোলজি বডি। বা সিস্টার্নি কোথায় থাকে? গোলজি বডি। তুমি যখন অনেকগুলো অর্গান একসাথে পড়বা, তখন তুমি পেছায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্পেসিফিক মাথায় রাখবা, সিস্টার্নি বেসিকল পাবা গোলজি বডিতে। সিস্টার্নি এবং বেসিকল পাবা কোথায়? গোলজি বডিতে। এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি বলেছি দুই প্রকার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে এটাকে ER দ্বারা আমরা বলি, ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন তোমার রাইবোজোম লেগে থাকবে, রাইবোজোম হচ্ছে দানা, রাইবোজোম কেমন? রাইবোজোম হচ্ছে দানা। এই দানাদার লেগে থাকলে এটা তোমার দানাদার হয়ে যায়, মানে এটা রাফ হয়, রাফ, এটা হচ্ছে অমসৃণ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইংলিশে বললে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যখন এটার সাথে কোনো রাইবোজোম লেগে থাকবে না, তখন এখানে কি হবে? এটা স্মুথ থাকবে, তখন তাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রধান একটা কাজ হলো প্রোটিন তৈরি করা। বি কেয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ। রাইবোজোমের প্রধান একটা কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, প্রোটিন সিনথেসিস করা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে রাইবোজোম লেগে থাকে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, যেটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং তাই স্বাভাবিকভাবে এইসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। তাই আমরা জানি রাইবোজোম যেখানেই থাকবে সেখানেই প্রোটিন সংশ্লেষণ হবে। যেহেতু এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তোমার রাইবোজোম আছে, তাই এখানে অবশ্যই প্রোটিন সংশ্লেষণটা হবে। কোনো উৎপাদিত পদার্থগুলোর প্রবাহপথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়, মানে আমরা যে প্রোটিন তৈরি হয়, আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় সেলে, ওই পদার্থগুলোর জন্য প্রবাহপথ, পাথওয়ে রাস্তা হিসেবে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ইউজ হয়। এগুলা কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। আমরা যে প্লাজমা মেমব্রেন পড়লাম, এই প্লাজমা মেমব্রেনের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অনেক সময় যুক্ত হইতে পারে। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে এনজাইম বা উৎসেচক কোষ উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। মানে এখানে বোঝানো হচ্ছে যে এটা মূলত এক প্রকার পাথওয়ে হিসেবে কাজ করে। তাছাড়াও আমাদের যে এনজাইম আছে, বিভিন্ন প্রকারের উৎপাদিত দ্রব্যাদি আছে, এগুলো আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমেই এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এগুলাতে সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এর উপস্থিতি থাকে। তাহলে এরা কিন্তু আমরা উভয় কোষে পাবো, উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে কিন্তু এদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আসো কোষগহ্বর বা আমাদের ভ্যাকিউল। তো কোষগহ্বর আমাদের কিন্তু উদ্ভিদ কোষে আমরা মূলত একটা মেজর দেখতে পাই, প্রাণী কোষে এটা খুব একটা ভালো আমরা লক্ষ্য করি না, বা এটা মূলত উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। ওকে,
তো সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটা হচ্ছে কোষগহ্বর। তাহলে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান আমরা দেখব সেটা হচ্ছে কোষগহ্বর। এবং বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, আগে একটা বৃহৎ আছে, কিন্তু প্রাণী কোষে যে নাই তা কিন্তু তুমি বলতে পারবে না। প্রাণী কোষে কোষগহ্বর আছে, তবে সাইজে খুবই ছোট। তবে বৃহৎ কোষগহ্বর মানে বড় কোষগহ্বরটা হচ্ছে মূলত আমাদের উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। এর প্রধান কাজ হলো কোষরস ধারণ করা। তাহলে আমাদের কোষগহ্বরের প্রধান কাজ কি? কোষগহ্বরের প্রধান কাজ হলো কোষরস ধারণ করা। তাহলে এটা বড় একটা ফাঁকা স্থান। ওই ফাঁকা স্থান আসলে রাখবেটা কি? ওইখানে কোষরস সে ধারণ করে, এখানে সে কোষরস রাখে। তাহলে আমাদের উদ্ভিদের কোষগহ্বরের প্রধান কাজ যদি বলবা কোষরস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, তাছাড়াও আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষরসে থাকে। তাহলে কোষগহ্বরে থাকবে কোষরস। এই কোষরসে কী কী উপাদান দিয়ে তৈরি? কোষরসে আমাদের অজৈব লবণ থাকতে পারে, আমিষ থাকতে পারে, শর্করা থাকতে পারে, চর্বি জাতীয় পদার্থ থাকতে পারে, জৈব অ্যাসিড থাকতে পারে, রঞ্জক পদার্থ থাকবে, পানি কোষরসে ধারণ করে। প্রাণী কোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে। সাধারণত প্রাণী কোষে অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে সেটা আকারে খুবই ছোটো হয়। বুঝে গেছে? তো এটা আকারে খুবই ছোটো হয়। আমি বলি এই অধ্যায়টা আসলে খুবই ইনফরমেটিভ অধ্যায়, মানে অনেক বড় এবং অনেক তথ্যবহুল অধ্যায়। এটা যদি আমি এখন যেভাবে শেষ করাচ্ছি, বা আগে পড়ছো কিনা আমি জানি না, বাট এখন যেভাবে পড়াচ্ছি এখন যদি এভাবে শেষ না করো, এটা কখনোই এভাবে আর পড়া হবে না। এবং এই অধ্যায়টা খুবই বেসিক সম্পন্ন, মানে এখনের জন্য বেসিক, এটা মূলত অনেক কিছুই জানার আছে। এই অনেক বড় একটা অধ্যায়, শেষ করে ফেলো। আসলে যদি মিস করো, ডেলিট পড়া ডেলিট না পড়ো, প্রেশার হবে, তখন আর ভালো পড়াটা হবে না। পড়া হবে, ভালো পড়াটা হবে না আর কি। হ্যাঁ, লাইসোজোম। তো আমরা কোষগহ্বর বা ভ্যাকিউলটা পড়লাম, এবার আসো লাইসোজোমটা। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে আমি তো আগেই বলে দিলাম, এটা হচ্ছে আমাদের বিভিন্ন যে আগত জীবাণু, অ্যান্টিজেন, এগুলো থেকে আমাদের জীবকোষকে বা সেল থেকে সে রক্ষা করে। লাইসোজোম হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক বা আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। তাহলে এটার কাজ কি? এর ভিতরে কিছু এনজাইম থাকে। হ্যাঁ, লাইসোজাইম এনজাইম থাকে। এর এনজাইম আর কি, এটা হচ্ছে উৎসেচক বা এনজাইম। এর এনজাইমগুলা আগত বিভিন্ন যে জীবাণু, এগুলোকে সে হজম করে ফেলে। এবং এর পরিপাক করার উৎসেচকগুলো কোনো একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণুর সংস্পর্শে এলেও হজম হয় না। মানে দেখো, এটা হচ্ছে আমাদের যে লাইসোজোম হয়, এই লাইসোজোমের ভিতরে চিত্র দেওয়া আছে। এই লাইসোজোমের ভিতরে এখানে আমাদের বিভিন্ন তোমার এনজাইমকরণকারী কোষ থাকে। এনজাইমকরণকারী কোষগুলা এখানে তোমার একটা পর্দা দিয়ে আবৃত থাকে। ফলে আমরা জানি এই এনজাইমের কাজই হলো বিভিন্ন যাকে পাবে তাকে হজম করবে। তাহলে এখানে যদি মনে করো আমাদের একটা স্বাভাবিক সেলের অন্য একটা অর্গান চলে আসে, লাইক এখানে আশেপাশে রাইবোজোম চলে আসছে, তাহলে সে রাইবোজোমকে হজম করে ফেলতে পারবে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে হজম করে, হ্যাঁ, করতে পারবে। তবে কি, এখানে আমাদের একটা পর্দা থাকে, ওই পর্দাটা মেনটেন করে এখানে কে ঢুকবে কে ঢুকবে না, এই পর্দাটা মেনটেন করে যে লাইসোজোমের ভিতরে কখন আমাদের এনজাইমটা বেরোবে, কখন এনজাইমটা বেরোবে না, বা কে এনজাইমের সংস্পর্শে আসবে, কে এনজাইমের সংস্পর্শে আসবে না। তাহলে এখানে আমাদের একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে এই অঙ্গাণুগুলো। তাই অন্যান্য অঙ্গাণু রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, তোমার যে অঙ্গাণুগুলো আছে আর কি, এগুলা অঙ্গাণুগুলো সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে, যখন আমাদের দেহে অক্সিজেনের অভাব হয়, তখন বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। এই যে যখন আমাদের অক্সিজেনের অভাব হয়, তখন লাইসোজোমের পর্দাটা ফেটে যায় বা এখানে ক্ষতিগ্রস্ত হয়। ফলে আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। এখানে আশেপাশে সে আমাদের এই লাইসোজাইম এনজাইমটা ছড়িয়ে পড়ে, আলটিমেটলি সে নিজে মারা যায়। মানে আমাদের এই কোষটাকে নিজে সে মেরে ফেলে। এই জন্য আমরা কি সুসাইডাল স্কোয়াড বলি, এটা আত্মঘাতী থলিকাও বলি আমরা সেটাকে। কারণ সে নিজের এনজাইম দিয়ে নিজের আশেপাশের কোষও নিজেই মরে যায়, মানে নিজের এনজাইমের কারণে নিজেই মারা যাচ্ছে সে। কারণ দেহে যখন অক্সিজেনের অভাব হয় বিভিন্ন কারণে, আলটিমেটলি আমাদের লাইসোজোমের পর্দাটা ফেটে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন আশেপাশের অঙ্গগুলা সহ বা কোষগুলা সহ সে নিজে মারা যায়। এই জন্য এটাকে আমরা বলি সুসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা, এই যে এই ইয়েটাকে আর কি, লাইসোজোমকে। গেল আমাদের ঝিল্লিযুক্ত অঙ্গ বা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমের যে অঙ্গাণু, আমরা এগুলো শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি একবার রিপিট করি, আমরা কী পড়লাম? আমরা পড়লাম ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মাঝে মাইটোকন্ড্রিয়া পড়লাম। আমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকে পড়লাম। আমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার দিলাম রিচার্ড অল্টম্যান, এবং রিচার্ড অল্টম্যান এটার নাম দেন বায়োপ্লাস্ট। তবে এটার বর্তমান যে মাইটোকন্ড্রিয়ার নামে আমরা চিনি, এটার নামকরণ বিজ্ঞানী বান্দা, আল্লাহর বান্দা বা বেন্ডা। এটা 2 স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা গঠিত। আমরা জানি 2 স্তরের মাঝে ভিতরের স্তরটা হচ্ছে আঙ্গুলের মতো একটা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি
করে বাজ হয়ে থাকে এবং এদেরকে আমরা ক্রিস্টি বলি। এই ক্রিস্টির গায়ে দানাদার বিন্দুযুক্ত কিছু গোলাকার বস্তু থাকে যেগুলোকে বলি অক্সিসোম। এই অক্সিসোমে বিভিন্ন এনজাইম থাকে। ওই এনজাইমগুলোর কাজ কি? ওই এনজাইমগুলো আমাদের শ্বসন কার্যের যে ধাপ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস্টার, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এর মাঝে গ্লাইকোলাইসিস ছাড়া আমরা জানি বাকি সব ধাপই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে গ্লাইকোলাইসিস কই ঘটে? গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় আলটিমেটলি সাইটোপ্লাজমে। এই যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অ্যাসিটাইল কোএসিস্টার, এই প্রবাহগুলোর জন্য যে এনজাইমগুলো দরকার হয়, এই এনজাইমগুলো আলটিমেটলি আমাদের এই অংশ থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা এখন ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো নিয়ে পড়ব। আমরা ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো পড়েছি। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর নাম যদি বলতে বলে তাহলে এভাবে মাথায় রাখবা কোনটা ঝিল্লিযুক্ত কোনটা ঝিল্লিবিহীন। মূলত ঝিল্লিবিহীনগুলো তুমি মাথায় রাখো, তাহলে ঝিল্লিযুক্তগুলো অটোমেটিক্যালি তোমার থাকবে। তাহলে ঝিল্লিবিহীন কী কী পড়বা? ঝিল্লিবিহীন হচ্ছে মামারাই সেরা দিয়ে মাথায় রাখতে বলেছি, মামারাই সেরা। এখানে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া না, মাইক্রোটিবিউল। ঝিল্লিবিহীন অঙ্গাণুর শুরুতে পাবা মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, রাইবোসোম এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউল, মাইক্রো ফিলামেন্ট, রাইবোসোম এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইবোসোমটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। এবং এরপরে দেখবো হচ্ছে সেন্ট্রোজোম পাবো। এরপরে সেরা দিয়ে সেন্ট্রোজোম। আসো কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন নিয়ে যদি আমরা পড়ি, কোষ কঙ্কাল, সেল স্কেলেটন বা সাইটোস্কেলেটন। আমরা আমাদের বডির একটা কঙ্কাল আছে, তাই না? এন্ডোস্কেলেটন, এক্সোস্কেলেটন। এন্ডোস্কেলেটন বলতে আমরা বুঝি আমাদের যে কঙ্কালকে আমরা বুঝি সেটাই আর কি। এই কঙ্কাল আমাদের কোষ যে একটা তোমার একটা অর্গান, তাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়া দরকার, একটা নির্দিষ্ট সাইজ দেওয়া দরকার। এগুলোর জন্য তো একটা কঙ্কাল বা স্কেলেটন দরকার। তো এগুলো দিবে কে? এই যে মাইক্রোটিবিউল দিবে, মাইক্রোফিলামেন্ট দিবে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তন্তুগুলো এই কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তাহলে কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই প্রথমে কোষ কঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু বা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভিতরের থেকে কোষটিকে ধরে রাখে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কী কী তন্তু পাচ্ছি? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউল ইত্যাদি রকমের বিভিন্ন তন্তু দিয়ে আমরা এই কোষ কঙ্কালের তন্তুগুলো বা ফাইবারগুলো নির্মিত হতে দেখবো। তাহলে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি তন্তু আমরা এখানে পাচ্ছি। এরপর আসো রাইবোসোম। আচ্ছা, তো এখানে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তন্তুর উদাহরণ। এবার আসো রাইবোসোম কি? প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। রাইবোসোম হচ্ছে একটাই, যেটা আমরা প্রাণী এবং উদ্ভিদে খুব বেশি মানে একদম সমানভাবে পাচ্ছি। তো এটা ঝিল্লিবিহীন এবং পর্দাবিহীন অঙ্গাণুটা প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তো এটা অবশ্য ঝিল্লিবিহীন এবং এটা হচ্ছে পর্দাবিহীন, এবং এটার প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ তৈরি করা, সিনথেসিস অফ প্রোটিন। এটা প্রোটিন তৈরি করে। এটা কি করে? এটা আমাদের জন্য প্রোটিন তৈরি করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোসোমে হয়ে থাকে। পলিপেপটাইড চেইন মানে কি? আমরা জানি পেপটাইড চেইন আমরা অ্যামিনো অ্যাসিড পড়ি নাই? অ্যামিনো অ্যাসিড যখন একসাথে অনেকগুলো হবে তখন আলটিমেটলি আমাদের পেপটাইড চেইন গঠন হবে। অনেকগুলো পেপটাইড যখন একসাথে হবে তখন আমাদের পলিপেপটাইড চেইন গঠন করবে। এই পলিপেপটাইড চেইন মিলে আলটিমেটলি আমাদের প্রোটিন তৈরি হবে। ঠিক আছে? প্রোটিনকে বাংলায় তুমি পলিপেপটাইড পাবা, পলিপেপটাইডকে বাংলায় পেপটাইড পাবা, পেপটাইডকে বাংলায় তুমি অ্যামিনো অ্যাসিড পাবা। এভাবে আমাদের প্রোটিনের স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে এখানে প্রোটিন পলিপেপটাইড চেইন যে সংযোজন, এটা আমাদের কোথায় হয়ে থাকে? রাইবোসোমে হয়ে থাকে। এছাড়া এই রাইবোসোম এই কাজে প্রয়োজনে যে উৎসেচক সরবরাহ করা, এটা আমাদের এই রাইবোসোমে হয়ে থাকে। ঠিক আছে? আমাদের যে গুরুত্বপূর্ণ যে কাজ, এটা আমাদের এই রাইবোসোমে হয়ে থাকে। ওকে, তো এখানে আমাদের এই কাজটা হয়ে থাকে। প্রয়োজনীয় যে এনজাইম, এখানে আমাদের যে প্রোটিন পলিপেপটাইড চেইন সংযোজনের জন্য প্রয়োজনীয় এনজাইম সবগুলো আলটিমেটলি আমাদের এখান থেকে দেওয়া হয়। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। আমাদের যে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি, হরমোনের প্রভাবে যে কাজগুলো হয়, এগুলো আলটিমেটলি এনজাইম বা উৎসেচকের কারণে আমাদের গতি ত্বরান্বিত হয় আর কি। হ্যাঁ, এবার আসো সেন্ট্রোজোম কি? এটা প্রাণীকোষের বৈশিষ্ট্য। মনে রাখবা, উদ্ভিদ কোষের যেমন আমরা কিছু ইউনিক বৈশিষ্ট্য পেয়েছি, সেম বা প্রাণীকোষের কিছু ইউনিক বৈশিষ্ট্যের মাঝে সেটা হচ্ছে আমরা সেন্ট্রোজোম
সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র প্রাণীকোষে পাবা, আমাদের দেহে পাবা। সেন্ট্রোজোম কোথার স্পেসিফিক বা ইউনিক ফিচার, এটা হচ্ছে প্রাণীকোষের ইউনিক ফিচার। তাহলে এটা প্রাণীকোষের বৈশিষ্ট্য প্রধানত কী দিয়ে তৈরি? প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়। এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ মানে খুবই কম, নাই বললেই চলে, ঠিক আছে? এটা হচ্ছে উদ্ভিদ কোষে নাই বললেই চলে। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটা ফাঁপা নলাকার, আমাদের যে নিউক্লিয়াসের কাছে এরকম দুটা ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, এদেরকে সেন্ট্রিওল বলা হয়। মনে রাখবা, এইটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিওল। হ্যাঁ, এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এই যে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল, এটা হচ্ছে একটা আমাদের সেন্ট্রিওল। পাপা নলাকার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সেন্ট্রিওল, এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এই যে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এবং সেন্ট্রিওলের ভিতরে আমরা এখানে থকথকে জেলের মতো যে পদার্থ পাবো, সেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই পদার্থটার নাম কি? এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রোস্ফিয়ার। এখানে আমরা যেটা পাবো থকথকে জেলের মতো পদার্থ, এটার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে এই সেন্ট্রিওলগুলো থাকবে। তাহলে এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার মিলে আলটিমেটলি ফর্ম করে সেন্ট্রোসোম, ঠিক আছে? এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার মিলে আলটিমেটলি আমাদের কী দেয়? সেন্ট্রোসোম পাই। তাহলে দেখো, এখানে আমরা প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটা অঙ্গাণু দেখা যায়, যাকে আমরা সেন্ট্রিওল বলি। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। এই সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোসোম বলে বা সেন্ট্রোজোম বলে, ঠিক আছে? তাহলে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে আমরা কি বলি? সেন্ট্রোজোম বলি। সেন্ট্রোজোমে থাকা যে সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টাররে তৈরি করে। প্রাণীকোষের কোষ বিভাজনে তোমরা দেখবা প্রোমেটাফেজ পর্যায়ে এই জায়গায় আমাদের এরকম স্টাররে তৈরি হয়। যদিও তোমরা উদ্ভিদ কোষেটা মূলত প্র্যাকটিস করি আমরা। এখানে আমাদের এটা যদি তোমার যে অ্যাপারেটাসটা তৈরি হয়, এই অ্যাপারেটাসের এখান থেকে আমাদের স্টাররে তৈরি হয়, ঠিক আছে? এই স্টাররে তৈরি হয়। এই স্টাররে তৈরির জন্য দায়ী হচ্ছে আমাদের এই সেন্ট্রোজোম। যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোমটাই থাকে না, আলটিমেটলি এখানে স্টারে তৈরি হয় না। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। আমাদের যে প্রাণীকোষের স্পিন্ডল তন্ত্র বা অ্যাপারেটাস, এই অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে আমাদের সেন্ট্রোজোমের গুরুত্বপূর্ণ অবদান। ফাংশনগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ফাংশন একদম মুখস্থ করবা। তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে, ফ্লাজেলা তো মানে জানো, যেটার মাধ্যমে চলাচল করে, এই ফ্লাজেলা সৃষ্টিতে আমাদের এই সেন্ট্রোজোমটা থাকে। আমাদের যে স্পার্ম বা শুক্রাণু আমরা চিনি, শুক্রাণু, হ্যাঁ, এই শুক্রাণুতে কিন্তু আমাদের এখানে সেন্ট্রোজোম থাকে। এখানে যে আমরা ল্যাজ বলি, এটা যদি শুক্রাণুর হয়, এটা হচ্ছে আমাদের মাথা, ঠিক আছে? এটা হচ্ছে শুক্রাণুর মাথা। তো এই শুক্রাণুর মাথা যদি এটা হয়, এটা হচ্ছে তার টেইল অংশ। হ্যাঁ, এটা হচ্ছে তার টেইল অংশ। এই টেইল অংশ আলটিমেট এখানে কী থাকে জানো? সেন্ট্রোজোম থাকে। মাথার অংশে মাইটোকন্ড্রিয়া থাকে মোস্ট প্রবলি। তাহলে এখানে থাকবে আমাদের সেন্ট্রোজোম, এখানে থাকবে মাইটোকন্ড্রিয়া, এবং এই সেন্ট্রোজোমের কারণেই মূলত এখানে আমাদের ফ্লাজেলাটা সৃষ্টি হয়েছে। এই ফ্লাজেলা তৈরির জন্যই আমাদের এই শুক্রাণুটা আলটিমেটলি সাঁতার কাটতে পারে, এই শুক্রাণুটা চলাচল করতে পারে, এটা হচ্ছে মুভমেন্ট করতে পারে। শুক্রাণু যদি মুভমেন্ট করতে না পারে, তাহলে সে ইনফার্টিলিটি দেখা যাবে। মানে কারো যদি এই ফ্লাজেলা সৃষ্টিতে অসুবিধা হয়, মানে কারো যদি সেন্ট্রোজোমের যদি অসুবিধা হয়, তাহলে এখানে ফ্লাজেলা ফর্মেশনটা ঠিকঠাকভাবে হবে না। তাহলে এখানে আলটিমেটলি আমাদের সে ইনফার্টিলিটি ফর্ম করবে, মানে তাদের ওই দম্পতির আলটিমেটলি বাচ্চা হবে না, মানে ফিউচারে তাদের কোনো সন্তান হবে না। তাহলে সন্তান না হওয়ার জন্য কিন্তু এটা একটা দায়ী হইতে পারে, ফ্লাজেলা সৃষ্টিতে আমাদের সমস্যা হতে পারে। ওকে, এরপরে এখানে যদি আমরা নিউক্লিয়াসটা দেখি, এবার আমরা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কিন্তু তোমার নন মেমব্রেনাসগুলো পড়েছিলাম। সেন্ট্রোসোম পড়লাম, দেন রাইবোজোম পড়লাম, কোষকঙ্কাল, বা এখানে আমরা ইনক্লুডেড মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম, এগুলো পড়লাম। এখন আমরা নিউক্লিয়াস নিয়ে পড়বো। নিউক্লিয়াসের গঠনটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা ডায়াগ্রাম লেভেল, এটা ড্রয়িং লেভেল সহ ভালোভাবে প্র্যাকটিস করবা, কয়েকবার আঁকবা বাসায়, যাতে পরীক্ষা আসলে আঁকতে পারো। এটা অনেকবার আসছে, ভালোভাবে দেখবে এটা। হ্যাঁ, খেয়াল করো, এই জায়গায় আমরা নিউক্লিয়ার মেমব্রেনটা পাবো। আমরা অন্য অর্গানের মতো এই জায়গায় কী পাবো? নিউক্লিয়ার মেমব্রেনটা পাবো সুন্দরভাবে। এটা যেহেতু আমরা তোমার প্রকৃত কোষ নিয়ে আলোচনা করছি, সুগঠিত কোষে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে, আর প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না, তাই না? এই পদার্থগুলা, নিউক্লিয়ার বস্তুগুলা সাইটোপ্লাজমে ছড়ায় ছিটিয়ে থাকবে, বা ঠিক এটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। নিউক্লিয়ার মেমব্রেনের ফাঁকে যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র মানে তো ছিদ্র, তাই না? তো এখানে আমরা নিউক্লিয়ার মেমব্রেনটা দেখব, ঠিক আছে? নিউক্লিয়াসের ভিতরে আমরা নিউক্লিয়ার মেমব্রেনটা দেখব। নিউক্লিয়াসের ভিতরে ফার্স্ট অফ অল নিউক্লিয়ার মেমব্রেনটা দেখব। নিউক্লিয়ার মেমব্রেনের বিভিন্ন ফাঁকে এখানে আমরা মাঝে মাঝে গ্যাপ দেখতে পাবো, এই গ্যাপগুলোকে বলবো নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? এছাড়া এখানে আমরা নিউক্লিউলাস পাবো। নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কী পাবো? নিউক্লিউলাস, এটাকে বলবো নিউক্লিউলাস। এবং নিউক্লিউলাসের মাঝখানে এখানে আমরা অনেকগুলো জেলির মতো পদার্থ দেখতে পাবো, যাকে বলবো নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম যখন আমরা পড়েছিলাম সেলের ভিতরে, সেমভাবে এখানে নিউক্লিয়াসের ভিতরে পাবো কি?
নিউক্লিওপ্লাজম। এখানে আমরা কি পাবো? নিউক্লিওপ্লাজম পাবো। তাছাড়া এখানে আমরা সুতার মতো যে পেঁচানো অংশ দেখতে পাবো, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আসো, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, কোষের কেন্দ্রিকা আমরা যেটাকে বলি নিউক্লিয়াস। তো জীবকোষের প্রোটোপ্লাজম নির্দিষ্ট পর্দাকেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটা দেখা যায় সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে অবশ্যই একটা সুস্পষ্ট বস্তু, এবং এটা হচ্ছে ক্রোমোজোম বহনকারী। এখানে কি থাকবে? এখানে ক্রোমোজোম থাকবে। দেখো না, এখানে ক্রোমাটিন, নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়ার রেটিকুলামে আমরা ক্রোমাটিন পাবো, ক্রোমাটিনে ক্রোমোজোম পাবো, ক্রোমোজোমে আলটিমেটলি আমরা ডিএনএ পাবো, ডিএনএতে জিন পাবো। তো ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি বিদ্যমান সেটা হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি কেমন? গোলাকার হয়, ডিম্বাকার হয়, নলাকার হয়। মনে রাখবা, সবসময় গুরুত্বপূর্ণ এই লাইনটা, শিবকুশ এবং আরবিসি বা লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। শিবকুশ হচ্ছে উদ্ভিদ কোষে পাবা। উদ্ভিদ কোষে ভাস্কুলার যখন পড়বা তখন আমরা পাবো ভাস্কুলার টিস্যু। তাহলে শিবকুশে এবং আরবিসিতে, লোহিত রক্তকণিকায়, আরবিসিতে আমরা কখনোই নিউক্লিয়াস পাবো না। শিবকুশে এবং আরবিসিতে আমরা কখনোই নিউক্লিয়াস পাবো না। তাহলে শিবকুশে এবং আরবিসিতে মানে লোহিত রক্তকণিকায় আমরা কখনোই নিউক্লিয়াস পাবো না। নিউক্লিয়াস বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। তাহলে নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্যটা নিহিত থাকে। আমরা জানি এখানে কি থাকে? ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএতে জিন থাকে, যেখানে আমরা আলটিমেটলি বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে আছে। তো এখানে আমরা বলতে পারি নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে নিউক্লিয়াসের কাজ কি? এটা সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়াবিক্রিয়া এখানে কন্ট্রোল হয়। সুগঠিত নিউক্লিয়াসের নিচের অংশগুলো দেখা যায়। তাহলে আমরা কি পাবো? ফার্স্টে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়ার ঝিল্লি কি করে? নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলি। নিউক্লিয়ারকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলি। এবং এটা 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে? এটা হচ্ছে কয় স্তর বিশিষ্ট? নিউক্লিয়ার ঝিল্লিটা 2 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে বাইরের স্তর, একটা হচ্ছে ভিতরের স্তর। ঠিক আছে? এই যে নিউক্লিয়ার স্তরটা আমরা বিভিন্ন এখানে পদার্থ পাবো, লাইক লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। আমাদের নিউক্লিয়ার স্তরটা ঝিল্লিটা কী দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই ছিদ্রের ভিতর দিয়ে আমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। এখানে আমাদের যে বাইরে সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াসের ভিতর থেকে বস্তু চলাচল করে থাকে আর কি। নিউক্লিয়ার ঝিল্লি এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, এবার আসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মাঝে যে জেলির মতো আমরা বস্তু দেখতে পেলাম তাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তাহলে এটা জেলির মতো বস্তু বা রস, একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজমও বলে। নিউক্লিওপ্লাজমে কী কী পাবা? নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড পাবা, প্রোটিন পাবা, এনজাইম বা উৎসেচক পাবা, কতিপয় খনিজ লবণ পাবা। খুব 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 গুরুত্বপূর্ণ। নিউক্লিওপ্লাজমের উপাদান কী কী পাবা? নিউক্লিওপ্লাজমে আমরা কী কী পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো, প্রোটিন পাবো, উৎসেচক পাবো, কতিপয় খনিজ লবণ পাবো। তাহলে নিউক্লিওপ্লাজমে কী কী পাচ্ছি? নিউক্লিক অ্যাসিড পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, এনজাইম বা উৎসেচক পাচ্ছি, কতিপয় খনিজ লবণ পাচ্ছি। ওকে, দেন আসো নিউক্লিওলাসে কী কী পাবো? নিউক্লিওলাস কি? প্রোটোপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটিকে আমরা নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলি, এটাকে বলি। তো এটা ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে, মানে যেগুলো রং ধারণ করে না আর কি। এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আমাদের নিউক্লিওলাস কী দিয়ে তৈরি? মনে রাখবা, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিওলাস কী দিয়ে তৈরি? আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিওলাসটা মূলত আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং এরা রাইবোজোম। কারণ এখানে আমরা প্রোটিন দিয়ে তৈরি, মানে কি এরা রাইবোজোম সংশ্লেষণ করবে। তাহলে গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। এদের প্রধান কাজ কি? এরা হচ্ছে আমাদের রাইবোজোম সংশ্লেষণ করে, এবং এখানে প্রোটিন দিয়ে তৈরি হবে এটা। এবার আসো ক্রোমাটিন ঝালিকা আমরা যেটা বললাম, এই ক্রোমাটিন ঝালিকা বা ক্রোমাটিন রেটিকুলামের কাজ কি? তো কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের মধ্যে যে সুতার মতো জিনিসটা জট পাকিয়ে থাকতে দেখা যায়, তখন তাকে আমরা বলি ক্রোমাটিন ঝালিকা। মানে আমরা কোষ বিভাজন পড়েছি না, আমরা জানি একটা সেল যখন গঠন হয় যখন সে পূর্ণাঙ্গ অবস্থায় জায়গা পাশে বিভাজনে যায়, এখানে এমফেস ইন্টারফেস থাকে। কোষের যখন বিশ্রামকাল আমরা যেটাকে বলি, ওই বিশ্রামকালে কোষ বিভাজন যখন চলে না আর কি, তো নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জট পাকিয়ে অংশ দেখতে পাবো, সেটা হচ্ছে ক্রোমাটিন ঝালিকা। এই সুতাগুলা হলো ক্রোমাটিন, এগুলো হচ্ছে মূলত ক্রোমাটিন। যখন এগুলো পেঁচিয়ে এরকম গঠন করে তখন তাকে রেটিকুলাম বলি, মানে ঝালের মতো যখন গঠন করে তখন তাকে রেটিকুলাম বা ঝালিকা বলি আর কি। তো ক্রোমাটিনে মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো। তাহলে এখানে আমাদের ক্রোমাটিনটা কী কী সমন্বয়ে গঠিত? ডিএনএ এবং প্রোটিন। তাহলে ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল একটা কাঠামো। জট পাকিয়ে থাকা ক্রোমাটিন তন্তুগুলা একসাথে
ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় রেটিকুলাম বলে। জট পাকিয়ে গেলে তন্তুগুলো আলটিমেটলি ক্রোমাটিন জালিকা বা রেটিকুলাম ফর্ম করে আর কি। কোষ বিভাজনে এইগুলা লম্বা, আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া সবচেয়ে মোটা এবং খাটো হয় না, তো তখন এদেরকে ক্রোমোজোম হিসেবে দেখা যায়। আলাদাভাবে আমরা মাইক্রোস্কোপে এদেরকে তুই লোকেট করতে পারবে না, এগুলো এতই ছোটো যে আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবে। তো এগুলা যখন আমাদের কোষ বিভাজন অবস্থায় এদের সাইজ একটু আকারে বড় হবে, মোটা হবে, খাটো হবে, ওই সময় আমরা এগুলোকে ক্রোমোজোম হিসেবে দেখা যায়। এবং ক্রোমোজোমের অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। ক্রোমোজোমের ভিতরে আলটিমেটলি আমাদের জিন থাকে, ডিএনএ। কোনো একটা জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট, লাইক আমাদের ক্রোমোজোম সংখ্যা কত, ৬৬, তাই না? এইসব ক্রোমোজোম বংশ দ্বারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরা বহন করে ক্রোমোজোমের কাজ। তাহলে ক্রোমোজোমেই বংশকারী অবস্থান করে আমাদের যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, এবং এই জিনের মাধ্যমে আমাদের ক্রোমোজোমের বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্যগুলো রক্ষা হয় আর কি। তো মূলত আজকে আমরা এই নিউক্লিয়াস পর্যন্তই পড়লাম। আমরা নেক্সট দিন উদ্ভিদ এবং প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের আজকের এতটুকুই, ক্রোমাটিন জালিকা পর্যন্ত পড়লাম এবং মূলত নিউক্লিয়াসের গঠনটা আমরা পূর্ণাঙ্গভাবে পড়লাম আর কি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো।